পৃথিবীতে যুদ্ধের ইতিহাস সত্যিকার অর্থে পৃথিবীর ইতিহাসের সমান। সো পৃথিবীতে মানব সভ্যতার বিকাশ যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই মানে এই যুদ্ধের দামামা কিছুদিন পর পর বাজে। সুতরাং এই জন্য যুদ্ধের ইতিহাস এবং মানব সভ্যতার ইতিহাস প্রায় একই সমান বয়সী। এখন যুদ্ধের সময় যেটা হয় সেটা হচ্ছে যে এটা ওল্ড সেইং আছে যে যুদ্ধ এবং ভালোবাসা, লাভ এন্ড ওয়ার, এই ক্ষেত্রে সবকিছুই নাকি জায়েজ। তো যখন যুদ্ধ লাগে তখন ধরেন কোনো কিছুই আপনি উচিত অথবা ঔচিত্য বিচারের যে প্রসঙ্গটা থাকে সেই প্রসঙ্গটা আমার মনে হয় যুদ্ধের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক। যুদ্ধাপরাধ ব্যাপারটা আমার কাছে মনে হয় যে এটা ধরেন জেনেভা কনভেনশনটা যখন থেকে মানে চালু হয়েছে তারপর থেকে এই যুদ্ধাপরাধের যে সংজ্ঞা এবং যুদ্ধাপরাধের যে শাস্তি, এই ব্যাপারগুলা মানে চলে এসছে। তার আগ পর্যন্ত আসলে যুদ্ধের একটা বিশেষ বৈশিষ্ট্যই ছিল হচ্ছে নৃশংসতা বা অ্যাট্রসিটি। আজকে আপনি যদি চেঙ্গিস খান মঙ্গলদের যে যুদ্ধের স্টাইল দেখেন, তারা যখন বাগদাদ দখল করেছিল তখন বাগদাদের সামনে ওরা বাগদাদের মানুষের খুলি দিয়ে পিরামিড তৈরি করছিল। তো এগুলা করা হয় এই কারণে যাতে নৃশংসতার কারণে যুদ্ধের যে ভীতিটা সেটা ছড়িয়ে দেওয়ার জন্য। এখন দেখেন, প্রথমে আমাদের বুঝতে হবে যুদ্ধ জিনিসটা কি। যুদ্ধ জিনিসটার মানে হচ্ছে যে আমি একটা জিনিস চেয়েছি আপনার কাছে, আপনি এই জিনিসটা স্বেচ্ছায় দিতে রাজি হন নাই, তখন আমি ছলা বলা কৌশলে চেষ্টা করছি, তাতেও আপনি রাজি হন নাই। সর্বশেষ আমি যখন বল প্রয়োগ করি তখন এটা সহিংসতা বা হোস্টাইলিটিতে রূপ নেয়। আচ্ছা, এই হোস্টাইলিটিতে যে রূপ নেয়া এটাকেও কিন্তু যুদ্ধ বলে না। যেমন ধরেন ইরান, ইউএসএ এবং ইসরায়েলের যে এখন যুদ্ধ চলছে, এটাকে প্রাথমিক পর্যায়ে আমেরিকা কিন্তু যুদ্ধ বলতেই চায় নাই। তারা বলছিল ইট ইজ এ মিলিটারি অপারেশন, এবং আসলেও তাই। তারা একটা লিমিটেড স্কেলে মিলিটারি অপারেশন করে ইরানের রেজিম চেঞ্জ করে এখান থেকে চলে যেতে চাচ্ছিল, মানে ইরানের চ্যাপ্টারটা ক্লোজ করতে চাচ্ছিল। কিন্তু বেরসিকের মতো ইরান এই জায়গায় মানে প্রথম দিনেই হামলা চালিয়ে খামেনিকে মেরে টেরে তারা চেয়েছিল যে কারেক্ট, মানে তাদের ধারণা ছিল যে গাদ্দাফির ক্ষেত্রে যেরকম ঘটছে, সাদ্দাম হোসেনের ক্ষেত্রে যেরকম ঘটনা ঘটছে, ইভেন এই বছরের জানুয়ারি মাসে ভেনিজুয়েলার ক্ষেত্রে যেটা ঘটছে যে মাদুরো এবং তার স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে গেছে, যেহেতু তারা মুসলমান না, সুতরাং তাদেরকে হয়তো প্রাণে মারে নাই, তুলে নিয়ে গেছে। তো এর মাধ্যমে আমেরিকা কিন্তু রেজিম চেঞ্জ করতে সমর্থ হয়েছিল ওই জায়গাগুলোতে। কিন্তু ইরানের ক্ষেত্রে এটা সম্ভব হয় নাই। ইরানের ক্ষেত্রে এটা সম্ভব না হওয়ার কারণেই কিন্তু আমেরিকার হিসাব কিতাব সবকিছু ভন্ডুল হয়ে গেছে। কারণ আপনি শুধু কল্পনা করেন যে 3 দিন অথবা 5 দিনের মাথায় যদি ইরানের রেজিম চেঞ্জ হতো, আর ধরেন শাহ রেজা পেহলেভির মানে কেউ একজন আত্মীয় স্বজন এসে যদি দেশের শাসনভার গ্রহণ করত, তাহলে কিন্তু আমেরিকা এবং ট্রাম্প বুক ফুলিয়ে একটা বিজয় ঘোষণা করে আমেরিকায় ফেরত যেত, এবং আমেরিকান নাগরিক যারা আছে তারা এটাকে অ্যাপ্রিসিয়েটই করতো। কারণ ইরানের পাশে প্যালেস্টাইনে আজকে 70 বছর ধরে ধরেন ইসরায়েলের মাধ্যমে তারা যে গণহত্যা চালাচ্ছে, এটার ব্যাপারে তো তারা খুব একটা উচ্চকিত না। সুতরাং যেই প্রশ্নটা আপনি করছেন যে এটা যুদ্ধ অপরাধ কিনা, এই যুদ্ধ অপরাধের সংজ্ঞা যারা সেট করে তাদের কাছে এটা কখনো যুদ্ধ অপরাধ বলে বিবেচিত হবে না ন্যাচারালি। তবে মানে ইদানিং আপনি ধরেন গত 30 বছর অথবা গত 50 বছরের যুদ্ধের ইতিহাস যদি অধ্যয়ন করেন, তাহলে আপনি দেখবেন যে এই জাতীয় যুদ্ধের ক্ষেত্রে মানে এই পশ্চিমারাই এই ধারণাটা সেট করে দেয় যে কোনটা যুদ্ধাপরাধ কোনটা যুদ্ধাপরাধ না। পরিস্থিতি এমন হয়েছে যে জাতিসংঘের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা এই সপ্তাহেই পদত্যাগ করেছে এই বলে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সম্ভবত পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি গ্রহণ করছে, এরকম একটা আশঙ্কা থেকে সে পদত্যাগ করেছে। সুতরাং আপনি এই যে ইনফ্রাস্ট্রাকচার ধ্বংসের কথা বলছেন, সেই জায়গায় যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে ফেলে, কারণ পৃথিবীতে একমাত্র আমেরিকাই এক রাষ্ট্র যাদের এই পারমাণবিক অস্ত্র ব্যবহারের অভিজ্ঞতা আছে। তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে জাপানের এগেইনস্টে হিরোশিমা এবং নাগাসাকিতে মানে 2টা পারমাণবিক বোমা ব্যবহার করেছে, এই অভিজ্ঞতা একমাত্র তাদেরই আছে। তাহলে পারমাণবিক বোমা ব্যবহারের কারণে ওইখানে যে যুদ্ধ অপরাধ সংঘটিত হয়েছে, এটার জন্য কি আমেরিকাকে কেউ কখনো কিছু বলেছে? তো তার চেয়ে আপনি দেখবেন যে হলোকাস্ট নিয়ে অনেক কথাবার্তা। আপনি দেখেন আজকে সম্ভবত নিউজে দেখলাম আমি
যে হলোকাস্টের ব্যাপারে এবং হিটলারের ব্যাপারে মন্তব্য করার কারণে অস্ট্রেলিয়া থেকে আমাদের যে আজহারি সাহেব আছেন তাকে ভিসা ক্যান্সেল করে বহিষ্কার করা হয়েছে এবং তাকে ডিপোর্ট করা হচ্ছে। তো পশ্চিমাদের কাছে আপনি যুদ্ধাপরাধের অথবা ধরেন মানবতার ব্যাপারে, মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে, এইসব ব্যাপারে শুধু লেকচার শুনবেন, কিন্তু ওরা যখন এটা করবে এটাকে আপনি যুদ্ধ অপরাধ বলতে পারবেন না। কারণ এটা যদি আপনি খুব শক্তভাবে বলার চেষ্টা করেন তাহলে ওরা যেটা করবে সেটা হচ্ছে আপনি ফেসবুকে বললে ফেসবুকে আপনার অ্যাকাউন্ট গায়েব করে দিবে, ইউটিউবে বললে ইউটিউবে আপনার অ্যাকাউন্ট হোল্ড করে দিবে, আপনার স্ট্রিমিয়ার্ডের মধ্যে বলার চেষ্টা করলে স্ট্রিমিয়ার্ড অফ করে দিবে। আপনি যাবেন কোথায়? দিস ইজ দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার। জি, এখন মানে আপনি পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বললেন যে, এবং জাতিসংঘের একজন কর্মকর্তা তিনি পদত্যাগ করেছেন এই বলে যে আমেরিকা পারমাণবিক হামলা চালাতে পারে। কিন্তু এটার প্রেক্ষাপটটা আমেরিকা তৈরি করবে কিভাবে? মানে কোন প্রেক্ষাপটে তারা চালাবে? তারা বলেছে যে স্থলবাহিনী, আমরা শুনেছি যে 11 মার্চ থেকে 23 মার্চ প্রায় 35টা ফ্লাইট গেছে আমেরিকা থেকে জর্ডানে, ইসরায়েলে, অনেক ডেল্টা ফোর্স, আবার কোন 82 ব্যাটালিয়ন, আরো অনেক কিছু শুনি আরকি, প্যারাট্রুপার খার্কিভ দখল করবে। আপনি যেই বলেছেন তেল চাই, গ্যাস চাই, সব চাই। তো এখন তারা এই স্থল যুদ্ধে তারা কবে নাগাদ নামতে পারে? আলোচনা ফলপ্রসূ হবে কিনা? এই যে ট্রাম্প বলছে যে ইরান চায় যুদ্ধবিরতি, ইরান বলছে চাই না। আবার আবার স্থলবাহিনীও নামতেছে। আবার আপনি বললেন যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। ঠিক পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রেক্ষাপটটা কি হতে পারে আপনার কি কাছে কি মনে হয়? দেখেন, আমেরিকার জন্য আসলে সেই গল্পটা আপনার সবসময় মাথায় রাখতে হবে যে একবার একটা ছাগলের বাচ্চা পানি খেতে গেছে। তো ঝর্ণায় যে পানি খেতে গেছে গিয়ে দেখে ওখানে বাঘ বসে আছে। তো বাঘ বলতেছে আমি তোকে খাবো। তো ও বলতেছে যে আমি তো কিছু করি নাই, তুমি আমাকে কেন খাবা? তো বলছে তুই পানি ঘোলা করছিস। না আমি তো এখনো পানি টাচই করি নাই। বললো না তোর বাবা ঘোলা করছে, যদি তোর বাপ না করে থাকে তাহলে তোর দাদা ঘোলা করছে। মেইন জিনিসটা হচ্ছে যে সে একটা অজুহাত ক্রিয়েট করবে এবং এই অজুহাত ক্রিয়েট করে সে আক্রমণ করবে। আপনি লিবিয়ার দিকে তাকান, লিবিয়া মানে লিবিয়াতে কি বলা হইলো যে তাদের ফ্রিডম নাই, তারা মানে তাদেরকে গণতন্ত্র দিবে এই কথা বলে গাদ্দাফিকে তারা মেরে ফেললো। এবং এই মুহূর্তে লিবিয়ার খবর কি? যে লিবিয়াতে মনে করেন শিক্ষা ফ্রি ছিল, চিকিৎসা ফ্রি ছিল, সেই লিবিয়ার এখন কি অবস্থা? আপনি ইরাকের কথা চিন্তা করেন, সাদ্দাম হোসেনের আন্ডারে ইরাক একটা শক্তিশালী দেশ ছিল, বেচারা বলছিল যে সে ডলারে আর তেল বেচবে না, এই কথা বলার অপরাধে এবং কুয়েত দখল করার অপরাধে বলা হলো কি ইরাকের কাছে ডব্লিউএমডি আছে, উইপেন অফ মাস ডিস্ট্রাকশন। এই অজুহাত দিয়ে পুরা ইরাক তছনছ করে সাদ্দাম হোসেনকে মেরে এখন তারা বলতেছে যে ও সরি ছিল না, আমরা এটা ভুল করে ফেলছি, এবং প্রকারান্তে মিথ্যা কথা বলছে তখন তারা। একই রকম ভাবে ইরানের উপরে এখন যে অ্যাটাক চলতেছে এটাতে আপনি কোনো লজিক খুঁজে পান? আটলান্টিকের ওই পারে আমেরিকা, ইরান কি কখনো আমেরিকায় কোনো সন্ত্রাসী হামলা চালাইছে? ইরান কি কখনো আমেরিকায় কোনো আক্রমণ চালাইছে? ইরানের ভেতরে গন্ডগোল ছিল, ইরানে আমেরিকান এমবেসিতে তারা অ্যাটাক করছিল, এটা সত্য কথা, এবং আমেরিকান নাগরিকদেরকে তারা আটকে রাখছিল। কিন্তু এটা 1989 সালের ঘটনা। এখন এসে 2026 সালে অথবা 25 সালে আমেরিকার বিরুদ্ধে কিন্তু ইরান কিছু করে নাই। কিন্তু এই 1979 সাল থেকে আমেরিকা কিন্তু ইরানের উপরে স্যাংশনের উপর স্যাংশন দিয়ে রাখছে। তারা ডলারে কিছু কেনাবেচা করতে পারবে না, কোনো ব্যবসা করতে পারবে না। এবং গত বছর একবার 12 দিনের জন্য অ্যাটাক করে গেল, নাম ছিল হচ্ছে অপারেশন মিডনাইট হ্যামার। এবার এসে আবার অপারেশন এপিক ফিউরি নাম দিয়ে এই যে মনে করেন যে ইহুদি এবং খ্রিস্টান বাহিনী দুইটা একত্রিত হয়ে একটা মুসলিম দেশের উপরে আবার ঝাঁপায় পড়লো। এখানে আপনি কোনো লজিক খুঁজে পাবেন না। ক্রুসেড হয়েছে 8 বার, ধর্মযুদ্ধ হিসেবে ক্রুসেড 8 বার হয়েছে, এগুলো কোনো লজিক আছে? কোনো লজিক নাই। এখানে জোরজার মুল্লুকটার একটা সিনারিও চলছে। আজকে খার্ক দ্বীপ যদি আমেরিকা দখল করে ফেলে, মানে ইরান কিন্তু খার্ক দ্বীপের দখল ঠেকাইতে পারবে না। কেন? কারণ খার্ক দ্বীপ দখল করার জন্য যতটুকু ফোর্স দরকার তার চেয়ে বেশি ফোর্স এই মুহূর্তে মিডল ইস্টে আমেরিকার আছে। আগের ছিল 40 আর এখন নতুন করে 5, আড়াই করে আরো 10 যোগ হয়েছে, টোটাল 50,000 ট্রুপস আছে এখন। কিন্তু তো অনেকে 50,000 বলছে যে ইরানে নাকি 10 লাখ সেনাবাহিনী আছে, প্লাস খার্ক দ্বীপে যেতে হলে তো হরমুজ প্রণালী পার হয়ে অনেক ভিতরে যেতে হয়। তো এই সময়টুকু কি আসলে ইরান চুপ করে থাকবে? তারা কিছু বলবে না? না, ইরান তো আসলে চুপ করেই আছে। ইরানের আপনি বাস্তবতাটা বোঝার চেষ্টা করেন। শুধুমাত্র মানে এই ইরানের পক্ষে কিছু মিডিয়া দেখবেন যে নিউজ করে, ওইটা দেখে বিভ্রান্ত হবেন না। কারণ যুদ্ধের সময় একটা বাস্তবতা হচ্ছে, যুদ্ধের সময় কেউ আপনাকে সত্য নিউজ দেয় না। আপনি শুধু কল্পনা করেন যে ইরান কার বিরুদ্ধে যুদ্ধ করতেছে? পৃথিবীর নাম্বার 1 পরাশক্তির সাথে যুদ্ধ করতেছে। ওর যে বিমান আছে আমেরিকার, মানে স্পেশালি কয়েকটা সিরিজের বিমান আছে, এটা পৃথিবীতে আর কারো নাই, ইভেন রাশিয়ারও নাই, চায়নারও নাই।
তো এই হচ্ছে তার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। এবং দ্বিতীয়ত হচ্ছে ইরানের চারপাশে মনে করেন যে 21টা ঘাঁটি আছে আমেরিকার, যে 21টা ঘাঁটিতে মনে করেন যে 40,000 আমেরিকান সৈন্য থাকে। কিন্তু আমরা তো শুনলাম ওই সবগুলি ঘাঁটি শূন্য, 13টা ঘাঁটি শূন্য ওই ইরানের ব্যালিস্টিক মিসাইলের কারণে তারা ঘাঁটি ছেড়ে এখন হোটেলে উঠছে, বাসা বাড়িতে উঠছে মার্কিন সৈন্যরা। না না, এগুলো কিন্তু বড় বড় পত্রিকায় দেখি আমরা। ঘাঁটির চেয়ে তো আর 5 স্টার হোটেল নিরাপদ হয় না ভাই। ঘাঁটির ভিতরে বাংকার থাকে, ওখানে শেল্টার থাকে, ওইটা বরং বেশি নিরাপদ। সুতরাং এই যে আমি যেটা বললাম যে এখানে অনেক স্পেকুলেশনস আছে। আপনি যদি মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, ইরানের এই মুহূর্তে ধরেন কোনো এয়ারফোর্স নাই, এয়ার ক্যাপাবিলিটি নাই। তার মানে হচ্ছে ইরানের আকাশ মানে আমেরিকা এবং ইসরায়েলি এয়ারফোর্সের জন্য সম্পূর্ণ মুক্ত। এটাকে সামরিক পরিভাষায় বলা হয় এয়ার সুপ্রিমেসি। মানে দুইটা জিনিস থাকে, তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে এয়ার প্যারিটি, মানে হচ্ছে আপনার বিমানও আসতে পারে, আমার বিমানও আসতে পারে, আপনার বিমানকেও আমি ফেলে দিতে পারি, আমার বিমানকেও আপনি ফেলে দিতে পারেন। এটাকে বলে এয়ার প্যারিটি, মানে আকাশের সমতা। আর এটা হচ্ছে এয়ার সুপিরিয়রিটি। এয়ার সুপিরিয়রিটি মানে হচ্ছে ধরেন কথার কথা, নাতানজের উপরে হঠাৎ করে আমেরিকা এমন ভাবে একটা ব্যবস্থা করলো যে নাতানজের আশেপাশে যে ইরানি মানে এয়ার ডিফেন্স আছে এটাকে কলাপস করে দিয়ে নাতানজে অ্যাটাক করে চলে গেল। এটা বলা হচ্ছে লোকালি এয়ার সুপিরিয়রিটি গেইন করা। আর একটা হচ্ছে এয়ার সুপ্রিমেসি। এয়ার সুপ্রিমেসি মানে হচ্ছে আমার যতবার ইচ্ছা ততবার আপনার আকাশে আমি ঢুকবো। প্রথমবার যাবো আয়াতুল্লাহকে মেরে আসবো, দ্বিতীয়বার যাবো লারিজানিকে মেরে আসবো, তৃতীয়বার যাবো আরেকজনকে মেরে আসবো। এরপরে মানে অলরেডি প্রায় 3,000 টার্গেট মানে হিট করছে, মানে 3,000 সর্টি ঢুকছে ইরানের আকাশে। এই জিনিসটা বোঝার চেষ্টা করে। ইরান তো এইগুলো একটাও ঠেকাইতে পারে নাই, ঠিক আছে? তো এইটা হচ্ছে ধরেন আকাশ বাস্তবতা। এই যুদ্ধটার ভিতরে বিশেষ বৈশিষ্ট্য যেটা, সেটা লক্ষ্য করেন। এই যুদ্ধে এখন পর্যন্ত আমেরিকান এবং ইসরায়েলি ফোর্স গ্রাউন্ড ফোর্স ডিপ্লয় করে নাই এবং ব্যবহার করে নাই। ইরানের যে নৌ সামর্থ্য ছিল এটা ইফেক্টিভলি ওই এয়ারফোর্স দিয়েই আমেরিকা প্রায় ধ্বংস করে দিচ্ছে। আর আকাশের ব্যাপারে বাস্তবতা হচ্ছে যে এই পুরো অপারেশনটা আকাশ পথেই এখন পর্যন্ত পরিচালিত হচ্ছে। আপনি লক্ষ্য করেন আবারও যে ওরা বিমান নিয়ে আসে, বোমাবর্ষণ করে, আর এরা এখান থেকে ড্রোন এবং মিসাইল মারে। এখন পর্যন্ত কিন্তু দুইটা বাহিনী মুখোমুখি হয় নাই। নৌবাহিনী ধ্বংস করলে খার্ক বা হরমুজ প্রণালী কেন এখনো মানে আটকে রাখছে আসলে কে হরমুজ প্রণালী? যদি ইরানের নৌবাহিনী নাই থাকে তাহলে হরমুজ প্রণালী কেন এখনো দখলমুক্ত হচ্ছে না? আচ্ছা, হরমুজ হচ্ছে একটা মানে চ্যানেল বা স্ট্রেইট, এটা কিন্তু খোলা সাগর না। সুতরাং এই জায়গায় যদি আপনি 1000 মাইন বিছান তাইলে কিন্তু মানে হরমুজ প্রণালী ব্লক হয়ে গেল, ঠিক আছে? আপনি যদি ধরেন ছোট ছোট বোটে করে ওখানে আপনি মানে মিসাইল অথবা ধরেন ডিস্ট্রয়ার সর্টস অফ জিনিসপত্র ইউজ করেন, ঠিক আছে, তাইলে কিন্তু আপনি ওখানে মানে বড় বড় ট্যাঙ্কারদেরকে ধ্বংস করতে পারবেন। এখন হরমুজ প্রণালী বন্ধ বলতে আসলে কি বোঝাচ্ছে? যেই সকল জাহাজ ক্রুড ওয়েল এবং এলএনজি নিয়ে আসবে তাদেরকে যখন ইরান থেকে বলা হয়েছে যে তোমরা যদি এটা ক্রস করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি তোমাদের জাহাজ উড়াই দিব। বাণিজ্যিক জাহাজে কিন্তু কোনো অস্ত্র থাকে না, সুতরাং তারা কিন্তু আক্রান্ত হয় এবং আগুন ধরে যায়। এই কারণে ওই একটা নির্দেশেই কিন্তু হরমুজ প্রণালী বন্ধ হয়ে আসছে। তার এখন তো আবার মানে ইরান বলছে যে এই হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজ যাবে তাদের কাছ থেকে সে টোল আদায় করবে, যেরকম সুয়েজ ক্যানেলে হয়। তো যেই প্রশ্নটা আপনি করলেন যে অনেকেরই একটা মানে ভুল ধারণা আছে যে এই যুদ্ধটা বোধহয় আপনি ট্র্যাডিশনাল যে যুদ্ধ আছে ওই যুদ্ধের মতো করে দেখার চেষ্টা করলে ভুল করবেন। এখানে এখন পর্যন্ত আমেরিকার এবং ইসরায়েলি বাহিনীর যে আকাশ সক্ষমতা আছে যেটা দিয়ে তারা এখনো যুদ্ধ করতেছে, সেই যুদ্ধ মানে সক্ষমতার ধারে কাছে মানে ইরান নাই। এবং ইরান খুব চমৎকার একটা কাজ করছে, যেটা এটাকে ইংরেজিতে বলে অ্যাসিমেট্রি বা অসমতা নিয়ে আসছে। এই জায়গায় অসমতাটা কিরকম? আপনি যখন বিমান নিয়ে যুদ্ধ করতে আসছেন তখন ন্যাচারালি যার বিরুদ্ধে যুদ্ধ করবেন তার এয়ার ডিফেন্স থাকাটা জরুরি, ঠিক আছে? ইরান ওই এয়ার ডিফেন্সের ধারে কাছেই যায় নাই, সেই এয়ার ডিফেন্সের পিছনে কোনো খরচই করে নাই। সে তার সব স্থাপনা চেষ্টা করছে মাটির নিচে রাখতে। এবং অনেকেই এটা বলে যে তাদের ওখানে ওই যে মিসাইল সিটির মতো ব্যাপার আছে, টানেলের মতো ব্যাপারগুলো যেগুলো আছে এই জিনিসগুলো তারা গড়ে তুলছে। এবং আমেরিকাও কিন্তু কন্টিনিউয়াস মানে স্টেপ বাই স্টেপ আগাচ্ছে। যেমন প্রথম ধাপে তারা যেটা করছে আয়াতুল্লাহ খামেনি, তারপর হচ্ছে লারিজানি, এদেরকে হত্যা করছে, তার মানে লিডারশিপ ধ্বংস করছে ফার্স্টে। সেকেন্ড লেয়ারে তারা যেটা করছে সেটা হচ্ছে ক্ষেপণাস্ত্রের যে মানে ইয়া আছে, স্টোর গুলো আছে, স্টক পাইল আছে এবং প্রোডাকশন সেন্টার যেগুলো আছে এগুলো ধ্বংস করছে মিসাইলের এবং ড্রোনের। এবং ওরা ওরা দাবি করতেছে যে 90% ডিস্ট্রয় করে ফেলছে। বাট ধরেন যে আমরা ধরে নিলাম যে 90% পারে নাই, বাট একটা টেনজিবল অ্যামাউন্ট অফ ক্ষতি হয়েছে। এটা আপনি কিভাবে টের পাবেন? আপনি রিসেন্টলি গত 3 দিন যদি দেখেন যে ইরান কতগুলো মিসাইল মানে লঞ্চ করছে এবং তাদের ওয়েভে এখন কয়টা করে মিসাইল থাকে, তাহলে আপনি বুঝবেন যে ওদের স্টক পাইল কি পরিমাণ কমছে, ঠিক আছে?
নেক্সট লেয়ারে তারা ওরা 5 রিংসে করে, তো সো এই ফার্স্ট রিং এ ছিল হচ্ছে লিডারশিপ, সেকেন্ড রিং এ ছিল হচ্ছে ধরেন এই অস্ত্রের কারখানা এবং অন্যান্য জিনিসগুলো ধ্বংস করা, থার্ড রিং এ ছিল হচ্ছে আপনার কমিউনিকেশন হাব ধ্বংস করা, যেমন ধরেন রাস্তাঘাটের যে কমিউনিকেশন সেন্টার গুলো থাকে ওই জিনিসগুলো ধ্বংস করা। তো এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমেরিকা আগাচ্ছে, এখন পর্যন্ত আগায় যাচ্ছে সেভাবে। বিপরীতে ইরান যেটা করছে, ইরান জানে যে তার টেকনোলজিক্যাল ওই অ্যাডভান্সমেন্ট নাই, ধরেন আমেরিকান বিমান ঠেকানোর মতো পর্যাপ্ত রাডার ব্যবস্থা এবং এয়ার ডিফেন্স তার নাই। সুতরাং সে যেটা করছে, সে সহ্য করে ওইটা, যখনই আসে আমেরিকানরা এবং ইসরায়েলি বিমানগুলো যখন বোমা বর্ষণ করে, সেই বোমা বর্ষণটা মেনে নেয়, মেনে নিয়ে ওরা যখন চলে যায়, যাওয়ার পরে সে গোপন জায়গা থেকে তার মিসাইল লঞ্চার গুলো বের করে, এগুলো দিয়ে সে মিসাইল লঞ্চ করে। এবং এই মিসাইল লঞ্চার দিয়ে সে যেটা করতেছে ক্রমাগত ইসরায়েলের উপরে এবং আশেপাশে যে আমেরিকান ক্যান্টনমেন্ট গুলো আছে বিভিন্ন দেশে, যেটা ধরেন কাতারে আছে, কুয়েতে আছে, সৌদি আরবে আছে, লেবাননে আছে, জর্ডানে আছে, ইরাকে আছে, বাহরাইনে তো আছে। এই জায়গাগুলোতে সে আক্রমণ চালাচ্ছে তার এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। এই হচ্ছে ধরেন যুদ্ধ। এবং তিনজন আসলে 3 রকমের যুদ্ধ করতেছে এই জায়গায়, মানে এই যুদ্ধটা দিন দিন বিপজ্জনক হয়ে উঠতেছে। মানে তিনজন কেন বলতে আমি ইসরায়েল, ইরান এবং আমেরিকা, তিনজন। ইসরায়েল, ইরান এবং আমেরিকা। আমেরিকা এখন ধরেন একটা যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় এবং ভাইটাল কোশ্চেন কি, যে কি করলে যুদ্ধ জিতবে, অথবা কি করলে কে বলতে পারবে সে যুদ্ধ জয় লাভ করেছে। এখন আমেরিকা বলতে পারতো ইরানের বিরুদ্ধে যে ইরান যদি রেজিম চেঞ্জ হয়, সরকার বদল হয় ইরানে, আর ইরান যদি ইসরায়েলের উপরে আক্রমণ করার ক্ষমতা হারায় ফেলে, তাহলে আমেরিকা ধরে নিবে যে ইরান যুদ্ধে হারছে, আমেরিকা যুদ্ধে জিতছে। ইসরায়েলের কাছে জয়ের মানে হচ্ছে ইরান আর তার মানে ইরান থেকে কোনো ক্ষেপণাস্ত্র হামলা করতে পারতেছে না, এবং ইরানের যে প্রক্সি গুলো আছে হেজবুল্লাহ, হুতি, হামাস, এরা আর ইসরায়েলের উপরে কোনো আক্রমণ করতে পারতেছে না। প্লাস ইসরায়েল যদি আল আকসা মসজিদ ভেঙে ওখানে যদি থার্ড টেম্পল স্থাপন করতে পারে, তাহলে ইসরায়েল ধরে নিবে এই যুদ্ধে তারা জিতছে। কারণ একমাত্র ইরান ছাড়া আরব বিশ্বের সব রাষ্ট্রকে কিন্তু ইসরায়েল অলরেডি মানে ভয় দেখায় হোক, আমেরিকার মাধ্যমে হোক, থামায় দিচ্ছে, একমাত্র ইরানকেই সে থামাইতে পারতেছিল না। আচ্ছা, আর ইরানের জন্য জয় বলতে কি? ইরানের জন্য জয় বলতে প্রথমে হচ্ছে আমেরিকার কোনো ক্যান্টনমেন্ট মধ্যপ্রাচ্যে নাই, এটা যদি সে নিশ্চিত করতে পারে। দ্বিতীয় জয় কোনটা? সেটা হচ্ছে ইসরায়েল আর তাকে আক্রমণ করতে পারতেছে না, এটা হচ্ছে তার জয়ের সূচক। ঠিক আছে, এখন আজকে পর্যন্ত যদি আপনি হিসাব করেন, এই তিনজনের যে চাহিদা অথবা লক্ষ্যবস্তু অথবা তাদের যে অবজেক্টিভ, তাদের কারোটাই কি ফুলফিল হয়েছে? এখন পর্যন্ত কিন্তু কারোটাই ফুলফিল হয় নাই। সুতরাং এই যুদ্ধ এখনো চলমান। এই যুদ্ধ আপনি যেটা বললেন যে যুদ্ধবিরতির কথা, যুদ্ধবিরতি মানে ইরান কিন্তু কোনো যুদ্ধবিরতি ডাকে না, যুদ্ধবিরতি ডাকে হচ্ছে আমেরিকা। কারণ আমেরিকাকে আটলান্টিক ক্রস করে এসে এখানে যুদ্ধ করতে হয়। কিন্তু ট্রাম্প বারে বলতেছে ইরান যুদ্ধবিরতির জন্য পাগল হয়ে গিয়েছে, রিকোয়েস্ট করতেছে আমাদেরকে। না, এখন দেখেন যুদ্ধের সময় আপনি গোয়েবলসের নাম শুনছেন তো? গোয়েবলস ছিল হচ্ছে হিটলারের প্রচারমন্ত্রী। তো তার একটা কাজই ছিল হচ্ছে এই জার্মানির বিভিন্ন ধরনের ফেক নিউজ ক্রিয়েট করা, এবং এটা দিয়ে মানে জার্মান সৈন্যদের মনোবল ধরে রাখা, আর হচ্ছে পুরো বিশ্বকে একটা ভুল পিকচার দেওয়া। এর আগে 5 দিনের প্রথমে 48 ঘন্টার জন্য যুদ্ধবিরতির কথা বলছিল ট্রাম্প, ইরান মানে নাই। 48 ঘন্টা শেষ হওয়ার আগেই ট্রাম্প আবার 5 দিনের যুদ্ধবিরতি দিল। কেন দিল? কারণ তেলের দামটা কম রাখার জন্য। ওই তখন কিন্তু তেলের দাম $105 থেকে হঠাৎ করে আবার $99 হয়ে গেল। এবং যুদ্ধবিরতিটা লক্ষ্য করেন আপনি, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত যুদ্ধবিরতি 5 দিন, মানে হচ্ছে ওই ওয়ার্কিং ডে যে 5টা আপনাদের ওয়েস্টে। ঠিক আছে, তারপরে এখন ওইটা যখন মানে শেষ হইতে না হইতে এখন আবার বলতেছে 10 দিনের যুদ্ধবিরতির কথা সে ভাবতেছে। দুইটা পক্ষ যখন যুদ্ধ করে, তখন যদি কোনো পক্ষ যুদ্ধবিরতি ডাক দেয়, তাহলে বুঝবেন সেই পক্ষের অস্ত্রের যে মজুদ আছে, মজুদে টান পড়ছে। এটা হচ্ছে যুদ্ধের নিয়ম। যার অস্ত্রের মজুদ ফুলফিল আছে সে কখনো যুদ্ধবিরতিতে যায় না। ঠিক আছে, তো আমেরিকার যেটা হয়েছে যে সেই আটলান্টিক থেকে এসে মনে করেন যে এই জায়গায় যুদ্ধবিরতি কার্যকর করা, মানে তার কন্টিনিউয়াস সাপ্লাইটা ঠিক রাখার জন্য তার একটু পজ দরকার ছিল। তো যুদ্ধবিরতিকে ইংলিশে মানে ট্রুসের পাশাপাশি ট্যাকটিক্যাল পজও বলে। এই ট্যাকটিক্যাল পজটা দরকার হয়েছে যে তার গোলাবারুদ যেগুলো শেষ হয়েছে এগুলো আবার রিফিল করার জন্য। এর ভিতরে মজার মজার কাহিনীও করতেছে, যেমন ধরেন প্যাট্রিয়ট চাইছে পোল্যান্ডের কাছে আমেরিকা। বলেন তো মানে পোল্যান্ডের কাছে আমেরিকা অস্ত্র হাওলাত চায় বা কারণ পোল্যান্ড তো ন্যাটো কান্ট্রি, সো ন্যাটো কান্ট্রি দেখে পোল্যান্ডের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের যে ইয়া আছে ওইটা চাইছিল। চাওয়ার পরে পোল্যান্ড বলছে যে আমার এখানে তো ইউক্রেন যুদ্ধ চলতেছে, রাশিয়া কখন আমার আক্রমণ করে বসে, আমি আমার প্যাট্রিয়ট তো তোমার এই মধ্যপ্রাচ্যের জন্য দিব না। আরেকটা খবর আজকে শুনলাম, সেটা হচ্ছে ফরাসি ইয়াতে প্রতিরক্ষা মন্ত্রী, যিনি মানে আমাদের দেশে কিন্তু প্রধানমন্ত্রী সবসময় প্রতিরক্ষা মন্ত্রী হয়,
কিন্তু উন্নত বিশ্বে কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী আলাদা হয়। সো ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী এবং উনি একজন ভদ্রমহিলা, উনি একটা কমেন্ট করছে যে ন্যাটোর যুদ্ধ, মধ্যপ্রাচ্যে গিয়ে যুদ্ধ করা ন্যাটোর কাজ না, ঠিক আছে? কারণ আম, ইসরায়েল সম্ভবত ন্যাটো কান্ট্রি না, ঠিক আছে? সো এই জায়গায় মানে ট্রাম্প আবার হরমুজ ক্লিয়ার করার জন্য পশ্চিমাদের সহায়তা চাইছিল যে জাহাজ পাঠাও। এখন ইংল্যান্ডও নাকি জাহাজ পাঠানোর জন্য রাজি হয় নাই। এখন আবার ট্রাম্প হুমকি দিছে যে আমেরিকা ন্যাটো থেকে বের হয়ে যাবে, কারণ ন্যাটোরা তো হেল্প করলো না এই জায়গায়। কিন্তু এই জায়গায় আবার টেকনিক্যাল একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যে ন্যাটোর যে আর্টিকেল 5 আছে, আর্টিকেল 5-এ বলা আছে যে ন্যাটোভুক্ত কোনো কান্ট্রি, যে 32টা কান্ট্রি আছে, তাদের কোনো একটা কান্ট্রি যদি কোনো থার্ড কান্ট্রি দ্বারা আক্রান্ত হয়, তাহলে বাকি সকল 31টা কান্ট্রি মিলে ওই মানে কান্ট্রিটাকে হেল্প করবে। যেটা ধরেন ওই যে 9/11-এর সময় আমেরিকা এই ক্লজটা ব্যবহার করছিল। 9/11-এ যখন মানে ইয়াতে টুইন টাওয়ারে আঘাত হইলো, তখন আমেরিকার বুশ বললো যে অ্যাজ পার আর্টিকেল 5, ন্যাটোর সব কান্ট্রি এখন আমাকে হেল্প করো, আমি মধ্যপ্রাচ্যে এই ওয়ার এগেইনস্ট টেরর যেটা আছে এটা চালাবো, এবং তখন তারা হেল্প করছে। এখানে তো নেটোর কোনো দেশ আক্রান্ত হয় নাই, এখানে তো আমেরিকার আক্রমণ করে নাই তো আমেরিকাকে। রাইট, দুইটা এই লজিকের কারণেই ন্যাটোর অন্যান্য কান্ট্রিরা আসতেছে না। এক নম্বর হচ্ছে যে এইখানে প্রথম কথা হচ্ছে ন্যাটোর কোনো কান্ট্রি আক্রান্ত হয় নাই, দ্বিতীয়ত হচ্ছে এখানে অ্যাকচুয়ালি মানে আক্রমণকারী হচ্ছে ন্যাটো কান্ট্রি, আক্রান্ত হয় নাই, ঠিক আছে? সো এই কারণে মানে ওভারঅল সবকিছু মিলে এই মুহূর্তে আমেরিকা আসলে ন্যাচারালি যেটা সে ভাবছিল তার কোনো অঙ্কই এখানে মেলে নাই। কিন্তু এখানে একটু নেটোর কথা বলি, মানে আসলে কি ট্রাম্প নেটো বন্ধ করে দিবে? আপনি দেখেছেন যে গতকালকে বলেছে যে ইরানকে আমরা ধ্বংস করে দিয়েছি। ট্রাম্প বলতেছে কঠিন কাজটা আমরা করে ফেলেছি, এখন তোমরা হরমুজে গিয়ে তোমাদের তেল নিয়ে আসো। আমাদের তেলের দরকার নেই, আমার তেল আছে, তোমাদের তেল দরকার, তোমরা হরমুজে থেকে গিয়ে তেল নিয়ে আসো। এখন এটা কি ট্রাম্প আসলে হতাশা থেকে বলতেছেন? মানে আসলে কি তিনি হতাশ নাকি? না, এখন দেখেন ট্রাম্প এবার আসার পরে এমন কিছু কাজ করতেছে যেটা আসলে ইন্টারন্যাশনাল নর্মস অনুযায়ী অকল্পনীয়। যেমন ধরেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার ওয়াইফ সহ কিডন্যাপ করে নিয়ে যাওয়া, মানে আধুনিক বিশ্বে এরকম একটা ঘটনা যে কেউ ঘটাতে পারে এটা কল্পনা করাও কষ্টকর। যেখানে তারা মানবাধিকারের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে, তারাই এরকম একটা কাজ করলো। দ্বিতীয়ত হচ্ছে আপনি ধরেন ইরানের উপরে হামলা, একই রকমের মানে ঘটনা। তৃতীয়ত হচ্ছে ট্রাম্প যে ট্যারিফ নিয়ে উল্টাপাল্টা ট্যারিফ বসানো শুরু করলো মানে বিশ্ব জুড়ে, এইটাও তো মনে করেন যে কোনো ইকোনমিস্টের মাথা কাজ করতেছে না এটা নিয়ে। সুতরাং একই ধাঁচে আপনি দেখবেন যে ইউএস এইড নামে একটা সংস্থা ছিল, যেটার মাধ্যমে সারা বিশ্বে ওই ডলার ছড়াইতো এনজিওদের মাধ্যমে আমেরিকা। ট্রাম্প এসে করলো কি, ইউএস এইড এক এক্সিকিউটিভ অর্ডারে পুরো ক্লোজ করে দিল, এবং ইউএস এইড এর সব এমপ্লয়ি যারা আছে তারা সবাই ছাঁটাই, ঠিক আছে? ইউএন থেকে সে ব্যাপক হারে আমেরিকাকে উইথড্র করলো। সো লক্ষণীয় বিষয়, জাতিসংঘের 26%, মানে টোটাল বাজেটের 26% একলা আমেরিকা দেয়, এটা এখন বন্ধ, ঠিক আছে? সুতরাং সে যদি এখন ন্যাটো থেকে বের হয়ে যেতে চায়, এবং তার যদি এটা মনে হয় যে বাইরে হবে, সে কিন্তু চাইলে এটা বের হয়ে যেতে পারবে এখান থেকে। কারণ সত্যিকার অর্থে ন্যাটোতে ওই যে ইউএন এর মতো করেই ন্যাটোরও খরচের একটা বড় অংশ আমেরিকাই দেয়, বাকিরা কিন্তু অতটা দেয় না। এবং এই জন্য আমেরিকা, ট্রাম্প কিন্তু এর আগে একবার হুমকি দিছিল যে ন্যাটো যদি মানে আমাদের সবার সিকিউরিটির জন্য কাজ করে, তাহলে শুধু আমেরিকা কেন টাকা দিবে? তোমরা যারা টাকা দেওয়ার কথা তারা যদি টাকা না দাও, তাহলে আমরা আমাদের টাকা হয় কমায় দিব না উইথড্র করবো। তো হি ক্যান ডু দ্যাট, মানে ট্রাম্পের পক্ষে সম্ভব না, মানে সে কেন বলতেছে যে তোমরা আসো হরমুজ প্রণালী মুক্ত করো, যেখানে আমেরিকা নিজেই পারতেছে না, সেখানে ওরা আশা করবে কি? না, ওরা তো আসবে না, কারণ এই যুদ্ধটা তো ওরা লাগায় নাই। সুতরাং এই জায়গায় ওরা এখন আসবে না। আর হরমুজ অবশ্যই পৃথিবীর ধরেন 20% ট্রেড হয় হচ্ছে হরমুজ দিয়ে, এবং হরমুজ দিয়ে বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট ট্রেড হয় হচ্ছে ক্রুড ওয়েল আর হচ্ছে এলএনজি, ঠিক আছে? এখন ইউরোপিয়ান বায়ার যারা আছে, চাইনিজ বায়ার যারা আছে, ইন্ডিয়ান বায়ার যারা আছে, তাদের জন্য এখন একটা পেইন চলতেছে, ইটস ওকে। বাট দেন তারাও কিন্তু অল্টারনেটিভ বাকি যে 80% আছে, সেই 80% থেকে কিন্তু আপাতত কভার আপ করার চেষ্টা করতেছে। কারণ প্রত্যেকটা কান্ট্রি চিন্তা করতেছে যে হরমুজ ক্লিয়ার করতে গিয়ে আমি যদি যুদ্ধে জড়াই, ওইটার লস বেশি, নাকি মানে আরেকটু ওয়েট করি, যুদ্ধটা শেষ হোক, আমেরিকা একটু পিছিয়ে যাক, তারপরে আবার তো তেল পাবো আমরা, ডলারে না পেলে ইউএনএ পাবো, ওইটার লাভ বেশি। সো দে আর ওয়েটিং। আর এখানে আপনি ধরেন এখন আকাশে যে মিসাইলের যুদ্ধ দেখতেছেন, আপনি ভেতরের যে ডিপ্লোম্যাটিক যুদ্ধ চলতেছে এটা একটু আন্দাজ করার চেষ্টা করেন। আমি আপনাকে কয়েকটা ক্লু দিই। এক নম্বর হচ্ছে, এই জায়গায় যে হরমুজ বন্ধ আছে, এখন ধরেন এই হরমুজ দিয়ে তো তেল বেচে হচ্ছে ধরেন ইউনাইটেড আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, এরা সবাই তো এটা দিয়েই ব্যবসা করে, তাই না? এখন হরমুজ যদি বন্ধ থাকে, তাহলে তাদের লস হচ্ছে না? আচ্ছা, এখন ধরেন এই হরমুজ ক্লিয়ার করার জন্য আবার যুদ্ধ করতে আসবে কেউ, তাহলে আরো লস বাড়বে।
কিভাবে লস বাড়বে? ওই যে আপনি ইংলিশে কিছুক্ষণ আগে যে মেসেজটা পড়লেন, ওই জায়গায় কিন্তু আপনি দেখবেন যে ওই যে পানি শোধনাগারের নাম আছে, স্যালিনেশন প্ল্যান্ট যেটা, ঠিক আছে? তো ওই প্ল্যান্ট গুলাতে যদি ইরান আঘাত করে, তাহলে কি হবে? 11 থেকে 15 দিনের নাকি পানির রিজার্ভ আছে ওই দেশগুলাতে, স্পেশালি ইউএই এবং সৌদি আরবের এটা একটা বড় ঝুঁকি। এরপরে কিন্তু সিঙ্গাপুরের মতো তাদের কিনে পানি খেতে হবে। সিঙ্গাপুরে কিন্তু নিজস্ব পানি নাই, তারা মালয়েশিয়া থেকে পানি কেনে, ইন্দোনেশিয়া থেকে পানি কেনে। তো একই রকম ক্রাইসিসে তারা পড়বে। তার মানে কি হচ্ছে, কাতার, সৌদি আরব তারা এখন অন্যান্য যে কান্ট্রি আছে যারা এই যুদ্ধে আসবে তাদেরকে কিন্তু আন্ডার হ্যান্ডে রিকোয়েস্ট করার কথা, যা তোমরা আর এই যুদ্ধটা বাড়তে দিও না, লেট আস সি হোয়াট হ্যাপেন্স। এদিক দিয়ে ধরেন রাশিয়া কি চিন্তা করতেছে? রাশিয়া চিন্তা করতেছে যে যুদ্ধ আর কয়েকটা দিন চলুক, আর কয়েকটা দিন যদি চলে তাহলে তার লাভ কি? তার লাভ হচ্ছে আমেরিকা তো এখন মধ্যপ্রাচ্যে আটকা পড়ে আছে, ইউক্রেনকে আর হেল্প করতে পারতেছে না, ন্যাটো এই মুহূর্তে একটু দ্বিধায় আছে। সো ওই পুতিন এখন একটা ভালো চান্স পাইছে ইউক্রেনকে একটা শিক্ষা দেওয়ার। মেবি হয়তো এই চান্সে আরো যদি ধরেন 6 সপ্তাহের মতো এই যুদ্ধ টানে, তাহলে এর ভিতরে দেখবেন ইউক্রেনের যুদ্ধ রাশিয়া হয়তো ক্লোজ করে ফেলবে। হয়তো আমরা জানি না, রাশিয়া হয়তো ব্যাপক প্রস্তুতি নিতেছে, কারণ আপনি যেহেতু পশ্চিমা বিশ্বে থাকেন, আপনি আমার চেয়ে ভালো বলতে পারবেন, উইন্টারে কিন্তু তারা মুভমেন্ট কম করে। হ্যাঁ। সুতরাং এই হচ্ছে মোক্ষম সময় যুদ্ধ সেরে ফেলার, ঠিক আছে? সুতরাং এই জায়গায় এটা হইতেছে বলে আন্ডার হ্যান্ডে হইতে পারে। নেক্সট হচ্ছে রাশিয়ার তেল ব্যাপক পরিমাণে বিক্রি হচ্ছে। ওইটা মানে ওই ওদের যে ক্রুড অয়েলটা আছে, এটার গ্রেডটা ওই মানে মধ্যপ্রাচ্যের গ্রেডের মতো সুইট গ্রেড না, একটু ঠিক, বাট তারপরেও কিন্তু তাদেরটা হু হু করে বিক্রি হচ্ছে। নেক্সট আসি চায়নার ব্যাপারে। এই মধ্যপ্রাচ্যের তেলের 1 নম্বর বায়ার হচ্ছে চায়না, স্পেশালি ইরানের যে তেল আছে এটার 1 নম্বর বায়ার হচ্ছে চায়না। তারপরেও দেখবেন যে চায়না চুপচাপ বসে আছে, সে তাইওয়ানেরও কিছু বলতেছে না, কারণ তার কিন্তু এখন একটা গ্রেট চান্স ছিল তাইওয়ান প্রবলেমটা সলভ করে ফেলার, যেহেতু আমেরিকা ব্যস্ত অন্যদিকে। বাট চায়না আসলে অন্য লাইনে খেলতেছে। কেন? আপনি দেখেন আমেরিকার এই যুদ্ধে কি পরিমাণ মানে অস্ত্র শস্ত্র খরচ হচ্ছে। প্রচুর। এই পৃথিবীতে আপনি দেখবেন একটা মাত্র সুপার পাওয়ার আছে যার একটা বুলেট খরচ হয় নাই, সেটা হচ্ছে চায়না, ঠিক আছে? সে একটা বুলেটও খরচ করে নাই, একটা টাকাও বাড়তি খরচ করে নাই এই জায়গায়। ম্যাক্সিমাম সে যেটা দিতেছে সেটা হচ্ছে ইরানকে কিছু ইন্টেলিজেন্স সহায়তা করতেছে, আর গোপনে যেসব অস্ত্রপাতি দিচ্ছে এগুলো তো ইরান নগদ টাকায় কিনে নিচ্ছে অথবা তেলের বিনিময়ে বার্টার করতেছে। সুতরাং এই জায়গাটায় চায়না মানে এই যুদ্ধের কারণে আগে যদি ধরেন চায়না এবং ইয়ার ভিতরে আমেরিকার ভিতরে গ্যাপ থাকতো 20 কিলো, একটা রেসের কথা চিন্তা করেন যে চায়নার চেয়ে 20 কিলো সামনে আছে এখনো মানে ইউএসএ, এই এক যুদ্ধে চায়না প্রায় 10 কিলো ডিস্টেন্স কমায় ফেলছে। এবং সে এখন খালি ওয়েট করতেছে যে যুদ্ধটা আরো 4 সপ্তাহ 6 সপ্তাহ যদি মানে যায়, যাওয়ার পরে সিচুয়েশন এমন হবে, অলরেডি ইরান বলতেছে যে যারা যারা ইউয়ানে মানে ডলারের বদলে ইউয়ানে তেল কিনবা তারা তারা হাতবর, তাদের জাহাজ আমি ছেড়ে দিব। তার মানে কি হচ্ছে, আগে যেটা ছিল পেট্রো ডলার, এটা এখন ফ্লিপ করতেছে, ফ্লিপ করে এটা হয়ে যেতেছে পেট্রো ইওয়ান। আচ্ছা, আপনি এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর কথা চিন্তা করেন, যেসব দেশে আমেরিকান ক্যান্টনমেন্ট আছে, আপনি মনে করেন যে কথার কথা আমি বলি যে আপনি কাতারের আমির, এখন আমি হলাম ট্রাম্প, আপনি তো ন্যাচারালি আমার জিজ্ঞেস করবেন যে ট্রাম্প ভাই, আপনার তো যে পরিমাণ ভাড়া দিই প্রতি মাসে আমি আপনার এই অস্ত্রপাতি ক্যান্টনমেন্টের জন্য, আপনি তো নিজেরই বাঁচাতে পারতেছেন না, আপনি আমার দেশ কি বাঁচাবেন? তো আমি কি এখন একটু পুতিনের সাথে কথা বলবো? আমি কি একটু দেখবো যে পুতিনের কাদিরভ ফ্রি আছে কিনা, একটু আসবে কিনা আমার সেভ করার জন্য? ওই যে রমজান কাদিরভের কথা আচ্ছা, এই ব্যাপারটা একটু বলেন তো, যদি আমি ভুলে যাওয়ার আগে আমি জিজ্ঞেস করবো। মানে এই চেচেন যোদ্ধা রমজান কাদিরভ, সে বলতেছে সে ইরানের পক্ষে আমেরিকার বিরুদ্ধে ধর্মযুদ্ধে নামবে। এটা তো খুব মানে খুবই কঠিন ব্যাপার, ধর্মযুদ্ধ। এটা শক্তি কিরকম আসলে এই চেচেন যোদ্ধাদের? আচ্ছা, এই জায়গায় এখন মিশন ভাই আপনি আমার বলেন যে প্রকারান্তে এখন কি ধর্মযুদ্ধই চলতেছে না? কাইন্ড অফ। মানে ইহুদি রাষ্ট্র ইসরায়েল, খ্রিস্টান রাষ্ট্র আমেরিকাকে সাথে নিয়ে ইহুদি এবং খ্রিস্টানের যৌথ বাহিনী মুসলমান ইরানের উপরে যুদ্ধ করতেছে। ইরান তো মুসলমান নাকি? আর তো কোনো ধর্ম নাই তার, শিয়া মুসলমান তারা। পবিত্র কোরআনে আল্লাহ পাক তো বলছেই যে এই এদেরকে বিশ্বাস করো না তোমরা, এদেরকে বিশ্বাস করো না, এরা বারবার তোমাদের সাথে গাদ্দারি করবে এবং তোমাদের ক্ষতি করবে, ঠিক আছে? তো কাদিরভ যেটা ধরছে, রমজান কাদিরভের স্টোরিটা যেটা, সেটা হচ্ছে তার বাবা আহমাদ কাদিরভ ছিলেন, উনি চেচনিয়ার গ্র্যান্ড মুফতি ছিলেন, ওরা বলে চিফ মুফতি সম্ভবত। তো চিফ মুফতি থাকা অবস্থায় মানে সে তখন থেকেই রাশিয়ার পক্ষের লোক ছিলেন। তো পরে এক সময় আতাতেরিয়া তাকে মেরে ফেলার পরে এই রমজান কাদিরভ মানে নেতা হয়, এবং রমজান কাদিরভের সাথে পুতিনের খুব ভালো সম্পর্ক আছে। এবং কাদিরভের সবচেয়ে বড় স্ট্রেংথ যেটা,
যে চেচেন যোদ্ধাদের যে বাহিনীটা আছে, এই বাহিনীটা বেশ দুর্ধর্ষ একটা বাহিনী। এবং আপনি ইউক্রেন যুদ্ধে দেখবেন যে তারা কিন্তু অংশগ্রহণ করছে রাশিয়ানদের পক্ষে। তো এই গত রমজান মাসে যখন আমেরিকা ইরানকে আক্রমণ করলো, তখন কিন্তু একবার কাদিরভ বলছে যে এই পবিত্র মাসে ইহুদি এবং খ্রিস্টান বাহিনী মিলে যে একটা মুসলিম রাষ্ট্রের উপরে অ্যাটাক করতেছে, এটা সে সহজভাবে নেয় নাই। এখন সে আবার মানে একটা হুঙ্কার দিছে যে যদি মানে ল্যান্ড ফোর্সেস আসে এবং স্থলপথে আক্রমণ শুরু হয় ইরানের বিরুদ্ধে, তখন কাদিরভ তার বাহিনী নিয়ে ইরানের পাশে লড়বে, এরকম একটা কথা শোনা যাচ্ছে। যদিও এটা আমি মানে টোটাল ফ্যাক্ট চেক করতে পারি নাই এখনো, মানে আসলে কোন জায়গা থেকে আসছে, এটা কোন সোর্স থেকে আসছে। বাট যদি ধরেন আমেরিকা ল্যান্ড ফোর্স নিয়ে খার্গ আইল্যান্ডের মাধ্যমেই হোক আর অন্য কোনো ভাবেই হোক, যদি স্থলপথে ইরানকে আক্রমণ করার চেষ্টা করে, তাহলে তো অ্যাকচুয়ালি এটা মোটামুটি একটা বিশ্বযুদ্ধের দিকেই মোড় নিবে। এখানে এবং হুতিদের অবস্থানটা কি হতে পারে? হুতি আজকেও শুনলাম তারা নাকি হামলা চালিয়েছে দক্ষিণ ইসরায়েলে। হুতিরা তো হচ্ছে ধরেন মানে সৌদি আরবের পাশে থাকে এবং ওখান থেকে তারা ওই ইসরায়েলের উপরে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায়। কারণ ইয়ামেন থেকে কিন্তু সরাসরি ইসরায়েলে স্থলপথে যাওয়ার গিয়ে মনে করেন যে যুদ্ধ করবো, ওই যুদ্ধ তো আর ওরা করছে না, হুতিরা করছে প্রক্সি যুদ্ধ যেটা। সো এই প্রক্সি যুদ্ধের কারণে এখন হুতিরা যখন ইসরায়েলের বিরুদ্ধে ধরেন ইয়ে করতে থাকে, যুদ্ধ করতে থাকে এরকম, তখন দেখবেন যে সৌদি আরব চুপ করে থাকে। কারণ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ না করলে হুতিরা সাধারণত সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ করে। ঠিক আছে, এখানে আসলে সবার ইন্টারেস্টের ব্যাপারটা খুব জটিল ভাবে এখানে প্যাচ লাগানো। তো কাদিরভের যে প্রসঙ্গটা বলতেছিলাম যে এটা একটা সম্ভাবনা আছে। সম্ভাবনা কিভাবে? যদি ধরেন যে আক্রমণটা স্থলপথে শুরু হয়, তখন কিন্তু আপনি দেখবেন যে এই ধরনের মানে উপবাহিনী যেগুলো, এগুলো তো ধরেন কাদিরভের যে চেচেন বাহিনী আছে, এটা হচ্ছে রাশিয়ান রিজার্ভ ফোর্স, রাশিয়ান মেইন আর্মি না। তো রাশিয়ার কিন্তু আরেকটা মানে ফোর্স আছে যেটা মার্সেনারি আর্মি, যেটাকে বলে ওয়াগনার। যেমন ধরেন আমেরিকার আছে ব্ল্যাক ওয়াটার্স, তারপর টার্কির আছে, কি যেন নাম বলে গেলাম। তো এদের কিন্তু আবার এই যে ওয়াগনার একটা ওয়াগনারের প্রধান ছিল না, যাকে পুতিন মাইরা ফেলাইছিল ওই যে বিমান ক্রাশ কইরা। হ্যাঁ, যাই হোক প্লিজ। তো এই জাতীয় বাহিনীগুলো হয় কি, যখন ধরেন সরাসরি রাশিয়ান ফোর্স পাঠানো সম্ভব না, তখন আগে এদেরকে পাঠায়। সুতরাং সেই সূত্রে মনে করেন যে যদি এরকম গন্ডগোল লাগে, তাহলে মনে করেন যে হয়তো দেখা গেল যে ফার্স্টে এই টাইপের ফোর্সটা ঢুকবে, ওয়াগনার ঢুকবে, তারপরে ধরেন এই কাদিরভের বাহিনী ঢুকবে। বাট এই মুহূর্তে এইটুক তো মিশন ভাই আপনিও স্বীকার করবেন যে আমেরিকার চেয়ে বরং ইরানের প্রতি কিন্তু পৃথিবীর সহানুভূতি বেশি। কোনো সন্দেহ নাই। সুতরাং যার যতটুকু মানে সুযোগ আছে, কারণ সবার কিন্তু স্বার্থের খেলা আছে, এটা ধর্ম না, অবশ্যই ধর্ম না, আমি আবার বলতেছি। এখানে ধরেন রাশিয়ার স্বার্থ আছে, তো সো এই স্বার্থটাকে সমুন্নত রাখার জন্য এবং তার অ্যাসেট এবং তার ইনভেস্টমেন্ট সিকিউর করার জন্য এরকম হইতেই পারে। তারা তো অলরেডি ইরানকে বিভিন্ন ভাবে টেকনোলজি দিয়ে, তারপরে ধরেন ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্য দিয়ে হেল্প করতেছে। পাশাপাশি রিসেন্টলি আমি একটা অসমর্থিত সূত্রে গতকাল না গত পরশুদিন একটা শুনলাম যে 48টা Su-35 বিমান রাশিয়া থেকে ইরানে প্রবেশ করছে এবং তাদের দুর্গম একটা এয়ার বেজে এই বিমানগুলা অবস্থান গ্রহণ করছে। এগুলো নাকি খুব বিপজ্জনক টেকনোলজি সম্পন্ন বিমান, যেটা রাডারকে বিভ্রান্ত করতে পারে। তো ঘটনা যদি তাই হয়, তাহলে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে তার মানে কি আকাশ পথ দখল করার জন্য ইরান আস্তে আস্তে শক্তি সঞ্চয় করা শুরু করলো কিনা। ঠিক আছে, এখানে আপনি আগে বলেছিলেন যে যদি আমেরিকা চায় খার্গ আইল্যান্ড দখল করতে, তারা তা করতে পারবে, এবং আমি একটা প্রশ্ন করেছিলাম, আপনি যুক্তিও দিয়েছেন যে কোন কোন যুক্তিতে আসলে করতে পারে। তো তাহলে তো মানে ইটস ভেরি সিম্পল। আপনাকে এটা মাথায় রাখতে হবে। যেমন ধরেন দিয়েগো গার্সিয়ার নাম তো শুনছেন। দিয়েগো গার্সিয়া আইল্যান্ডে মনে করেন যে আমেরিকান এবং ব্রিটিশ যত ধরেন তাদের সবচেয়ে বিপজ্জনক যে সকল জাহাজ, সাবমেরিন এবং বিমান, এগুলো সব কয়টার স্যাম্পল ওখানে রাখা আছে দিয়েগো গার্সিয়াতে। এবং দিয়েগো গার্সিয়া হচ্ছে সেই দ্বীপ, যেই দ্বীপটা অ্যাকচুয়ালি মরিশাসের দ্বীপ এটা। ঠিক আছে, এবং মরিশাস মামলা করছিল ব্রিটিশদের এগেইনস্টে, মামলা করে বলছিল এই দ্বীপ আমাকে ফেরত দাও। ব্রিটিশরা মামলায় হারছে, ইন্টারন্যাশনাল মামলায় হারার পরে মরিশাসের কাছ থেকে 99 বছরের জন্য এই দ্বীপ লিজ নিছে এবং প্রতি বছর 101 মিলিয়ন ইউরো এটার ভাড়া দেয়। তার বিনিময়ে মরিশাস এই দ্বীপটা ছেড়ে দিছে। ব্রিটিশরা আবার করছে কি, এটা ভাড়া নিয়ে 50 বছরের জন্য আবার ইউএসএ কে ভাড়া দিছে এই দ্বীপ।
এবং তার সাথে বলছে যে 50 বছর যদি ভাড়া ঠিক মতো পায় তাহলে আরো 20 বছর এক্সটেনশন হবে এটা। এবং এই দ্বীপে কোনো ন্যাচারালি কোনো সিভিলিয়ান অ্যালাউড না, এটার উপর দিয়ে কোনো স্যাটেলাইট যাইতে পারে না, কোনো কিছু যাইতে পারে না। তো ওখানে প্লাস হচ্ছে ধরেন ইয়াতে বাহরাইনে আমেরিকার 5ম নৌবহর আছে। সুতরাং ওইখানে আমেরিকার যে পরিমাণ ধরেন ফায়ার পাওয়ার আছে এবং মানে যে পরিমাণ সৈন্য আছে এবং যে পরিমাণ ধরেন ইয়েগুলা এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজগুলোতে এখন আমেরিকা ফিরে যায় নাই, তারা তো এখনো এখানে অবস্থান করতেছে। সুতরাং খার্ক দখল করতে গেলে আমেরিকা খার্ক খুব সহজেই দখল করতে পারবে। এটা আমি আবার বলতেছি, ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট যুদ্ধের সময়, দখল ক্যাপচার করতে পারবে। কিন্তু মিশন ভাই যেটা খুব ডিফিকাল্ট হবে সেটা হচ্ছে খার্ক ধরে রাখতে পারবে না। যেমন আপনি ধরেন যে খার্ক দ্বীপটা দখল করলেন, দখল করার পরে 1 সপ্তাহ পর যখন মনে করেন যে মিসাইল মারতে থাকবে ইয়া থেকে, ইরান থেকে, তখন আবার এই দ্বীপ আপনার ছেড়ে দেওয়া লাগবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি ইসরায়েলের একটি বার্তা সংস্থা চ্যানেল 12 তারা বলতেছে যে যদি আমেরিকা এই ইরান যুদ্ধে অংশ নেয়, মানে স্থলবাহিনী পাঠায়, তাহলে সেখানে ইসরায়েল কোনো স্থলবাহিনী পাঠাবে না। কেন ইসরায়েল ইরান স্থলবাহিনী পাঠাতে চায় না? না, ইসরায়েলের গ্রাউন্ড ফোর্স, মানে আপনাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে ইসরায়েলের যে পুরা মিলিটারিটা আছে, এই মিলিটারিটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তাদের খুবই খুবই শক্তিশালী একটা এয়ারফোর্স আছে। তাদের যে এই স্থল বাহিনীর সৈনিক, পদাতিক সৈনিক যারা আছে, এরা কিন্তু প্রচন্ড রকম ভীরু এবং কাপুরুষ। ঠিক আছে? তারা, আপনি চিন্তা করেন যে গত 70 বছর ধরে এরা কার সাথে যুদ্ধ করে? গত 70 বছর ধরে এরা যুদ্ধ করতেছে হচ্ছে নিরস্ত্র প্যালেস্টাইনিদের সাথে আর খুব সামান্য অস্ত্রধারী হামাসদের সাথে। ঠিক আছে? ওদের কি আছে? ওদের আছে হচ্ছে প্রচন্ড শক্তিশালী এয়ারফোর্স, তার সাথে মার্কাভা ট্যাঙ্ক সহ দারুণ দারুণ সব প্রযুক্তি, মানে যেগুলো আছে। এখন আপনাকে যেটা বুঝতে হবে যে ইসরায়েলের কিন্তু এয়ারক্রাফট ক্যারিয়ার নাই। ইসরায়েল যদি ইরানে যুদ্ধ করতে আসতে চায় তাহলে তাকে প্রথমে জর্ডান ক্রস করতে হবে, তারপরে ইরাক ক্রস করতে হবে, তারপরে গিয়ে সে ইরান পৌঁছাবে। তো রাস্তায় তো অর্ধেক শেষ হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে ইসরায়েলের মানে পুরা জনসংখ্যাই বা কত? পুরা পৃথিবীতে ইহুদি আছে 2 কোটি। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। এর ভিতরে ইসরায়েলের সৈনিক আর কত আছে? বেশিরভাগ ক্ষেত্রে অনেকে সন্দেহ করে যে ইসরায়েলি সৈনিকের নাম দিয়ে মনে করেন যে আমেরিকান আর ইন্ডিয়ানরাই গিয়ে ওখানে যুদ্ধ করে ভাড়ায়। ইন্ডিয়ানরা ইন্ডিয়ানরা প্রচুর পরিমাণে আছে ইয়াতে, ইসরায়েলি মানে ইয়াতে বাহিনীগুলাতে। তো এই কারণে মনে করেন যে তারা ওই চাইলেও ল্যান্ড এক্সপেডিশন যেটা হবে, গ্রাউন্ড ফোর্স দিয়ে যে গ্রাউন্ড অ্যাটাক হবে, ওইটাতে ওদের আসার মতো ওই জিনিস থাকতে হবে, তো ওটা তো নাই ওদের। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে ওর যে আর্মি আছে, ওই আর্মির একটা অংশ যদি এখানে যুদ্ধ করতে আসে ওই ইয়ের সাথে, আমেরিকার সাথে, তো ওর নিজের দেশ বাঁচাবে কেমনে? তখন তো হেজবুল্লাহ ইসরায়েল দখল করে ফেলবে। ও হিজবুল্লাহ হুতি। আচ্ছা, তো ওই জন্য সে তার মানে তেল আবিব ছেড়ে আসবে না। ওদের একটাই মিশন, সেটা হচ্ছে মানে তেল আবিব বাঁচাও। জি। এখানে আমি দেখলাম যে একজন সিনেটর বলল, মানে সাবেক সিনেটর, সে বলতেছে যে কেন নেতানিয়াহুর ছেলেকে যুদ্ধে পাঠায় না? নেতানিয়াহুর ছেলে তো আমেরিকাতে ফ্লোরিডাতে ফুর্তি করে বেড়ায়। তো এখন এখন আপনার কাছে আসলে কি মনে হয় যে শেষ পর্যন্ত কি হতে পারে? একদিকে বিভিন্ন ফোর্স পাঠাচ্ছে ট্রাম্প, আরেকদিকে আলোচনা চলতেছে আপনার আমেরিকার 15 দফা, ইরানের 5 দফা এবং ইরানের যে মেইন যে 2টা শর্ত, যে 1 নম্বর হচ্ছে স্ট্রেট অফ হরমুজ আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমরা সুয়েজ খালের মতো টোল উঠাবো। দ্বিতীয়ত হচ্ছে যে গ্যারান্টি হতে হবে যে আমাদের উপর আক্রমণ হবে না। তো এই যখন অবস্থা, তখন আপনার কাছে কি মনে হয় যে আসলে কি স্থল যুদ্ধ বা তার পরবর্তী পারমাণবিক যুদ্ধ এটা কি আসলে আসন্ন নাকি? আপনি দেখেন কিনা যে আলোচনা ফলপ্রসূ হওয়ার বিন্দুমাত্র লক্ষণ আপনি দেখেন কিনা? যুক্তির খাতিরে মানে ধরেন আমরা যদি ধরি যে স্থলযুদ্ধ কারা করতে যাচ্ছে? আমেরিকানরাই তো করতে যাচ্ছে। তো আমেরিকানদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্থলযুদ্ধের ইতিহাস যদি আপনি দেখেন, তারা ভিয়েতনামে গেছিল এবং প্রায় 19 বছর যুদ্ধ করে তারপরে কোন প্রকার বিজয় ব্যতি রেখে ফিরে আসতে বাধ্য হয়েছে। তারা আফগানিস্তান গেছিল, 20 বছর ধরে যুদ্ধ করছে, তারপরে একসময় পালাইতে বাধ্য হয়েছে। তো এবার আসেন আমরা ভিয়েতনাম এবং আফগানিস্তানের সাথে ইরানকে তুলনা করি। ইরানের মানে দৈর্ঘ্যপ্রস্থ হচ্ছে 16 লাখ বর্গ কিলোমিটারের বেশি। ঠিক আছে? মানে বাংলাদেশের 16 গুণ বড়, আফগানিস্তানের 6 গুণ বড়। ঠিক আছে? তাহলে একটা অঙ্কে মানে একবার এক জায়গায় একটা স্ট্যাটিস্টিক্সে দেখতেছিলাম যে ইফেক্টিভলি যদি আপনি ইরান আক্রমণ করতে চান তাহলে 7 লাখ থেকে 9 লাখ সৈন্য নিয়ে যেতে হবে। ঠিক আছে? তো এখন পর্যন্ত আছে হচ্ছে ওখানে সব মিলায় 40 আগে ছিল, আর এখন ধরেন 10 যোগ করলেন তাহলে 50। ঠিক আছে? অন্য কোনো দেশ সৈন্য দিবে না বলে অলরেডি বলতেছে। তার মানে আমেরিকান সৈন্য লাগবে।
আমেরিকান সৈন্য যদি এখন আপনি ধরেন মানে আরো 2 লাখ সৈন্য যদি নিয়ে আসেন, ধরেন পৃথিবীতে আমেরিকার 800টা ক্যান্টনমেন্ট আছে আমেরিকার বাইরে, ঠিক আছে? কত? জাপানের 800, 800 মানে 800 800 বলেন না, কি? এক মধ্যপ্রাচ্যেই তো 21টা, আহ, তাই না? সো আপনার ওই যে নেটো কান্ট্রিতে যেমন টার্কিতে আমেরিকান ক্যান্টনমেন্ট আছে, উত্তর কোরিয়াতে সরি দক্ষিণ কোরিয়াতে আমেরিকান ক্যান্টনমেন্ট আছে, জাপানে জাপানে আমেরিকান ক্যান্টনমেন্ট আছে, ফিলিপাইনে আছে। সো এইসব জায়গায় ওদের আছে। এখন এগুলো সব যদি খালি করেও নিয়ে আসে, তারপরেও ধরেন যে 8-9 লাখ তো হবে না বোধহয়। তো তার কি লাগবে? তার লাগবে হচ্ছে কোয়ালিশন ফোর্স। যেরকম ইরাকের বিরুদ্ধে যুদ্ধের সময় তারা যেটা করছিল, বহুজাতিক বাহিনী তৈরি করছিল একটা। এবার তো মনে হয় ইরানের বিরুদ্ধে বহুজাতিক বাহিনী হবে না। সুতরাং বহুজাতিক বাহিনী যদি না হয়, তাইলে ল্যান্ড ফোর্স দিয়ে, আমি আবারও যেটা বলতেছি যে দেখেন, আপনি আক্রমণ করতে পারবেন, কিন্তু আক্রমণ করে আপনি যদি ভূমি দখল করতে না পারেন, তাহলে কিন্তু আপনার কথা কেউ শুনবে না। যেমন আকাশপথে আপনি আয়াতুল্লাহ খামিনিকে মেরে ফেলছেন, রেজিম কিন্তু চেঞ্জ হয় নাই। এখন আপনি আসলেন, খারকে ধ্বংস করলেন, আপনি ধরেন ইরানের মানে বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করলেন, ইরানের মানে তেল শোধনাগার গুলো ধ্বংস করলেন, ইনফ্রাস্ট্রাকচারটা হিট করলেন, লাভ তো হচ্ছে না। তো তার মানে ইরান তো আর হার মানতেছে না। তো এই জায়গায় আমার কাছে মনে হয় যে ল্যান্ড অপশন যৌক্তিক ভাবে ইটস নট লজিক্যাল। কারণ হচ্ছে এই ল্যান্ড অপারেশন যদি একবার শুরু হয়, আমেরিকা মনে করেন যে মান ইজ্জতের কারণে তাকে কিন্তু সৈন্য এখানে পাঠাইতেই হবে, যেখান থেকে হোক খুঁজে নিয়ে আসতে হবে। এটা যদি করতে হয়, তাহলে আমেরিকায় তখন তাকে ইয়েতে যেতে হবে, ওই 18 বছরের ঊর্ধ্বের সকল আমেরিকানকে যুদ্ধের জন্য রেডি করতে হবে। এখন আমেরিকার ভেতরে ট্রাম্পের এই যুদ্ধের ব্যাপারে অলরেডি মতামত কিন্তু নেগেটিভ, ওই যে রাইট? শুনলাম নাকি 80 লাখ লোক নামছে রাস্তায়। হ্যাঁ, তো ওই দেশে এই যে লোক নামতেছে, সুতরাং ওই দেশের ইয়াং জেনারেশন যারা আছে তারা এই যুদ্ধে, মানে যুদ্ধটাকেই লাইক করতেছে না। আর সৈন্য হিসেবে যুদ্ধে জয়েন করা তো দূর কি বাত। এখনো এটাকে আমেরিকান ল্যাঙ্গুয়েজে বলে ড্রাফট। ড্রাফট কল করা মানে হচ্ছে যে 18 বছরের ঊর্ধ্বে যত আমেরিকান মানে ইয়া আছে, মানুষ আছে, তারা সবাই যুদ্ধে যোগদানের জন্য রেডি হবে। তো এই ড্রাফটে তো মানে আমেরিকা যাইতে পারবে না, এখন চাইলেও পারবে না। আচ্ছা, নেক্সট আপনি দেখেন আমেরিকার উপরে প্রেশারটা কোন দিকে। আমেরিকা এখন ধরেন খুব টেনশনে আছে যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, এই দেশগুলো আর তার কাছ থেকে এই সৈন্য, তারপর এয়ার ডিফেন্স এগুলো নিবে কিনা, ঠিক আছে? তো এই জাতীয় প্রেক্ষাপট বিবেচনায় আমেরিকা একই সঙ্গে এটাও বুঝতেছে যে উপরে এসে কমপ্লেন করতে না পারলেও ভেতরে ভেতরে চায়না এবং রাশিয়া কিন্তু ইরানের পক্ষে, ঠিক আছে? এবং তারা ওইটা হেল্প করতেছে। 3 নম্বরের যে অ্যাঙ্গেলটা আমেরিকার মাথায় রাখতে হচ্ছে, সেটা হচ্ছে যে আস্তে আস্তে মুসলিম বিশ্ব কিন্তু তাতায় উঠতেছে, ঠিক আছে? এতদিন ধরে ধরেন সৌদি আরব, কাতার, তারপর হচ্ছে ধরেন ইউনাইটেড আরব আমিরাত, এরা তো গণতন্ত্র না, বুঝলেন না? তো আমেরিকা কিন্তু কখনো বলে না যে সৌদি আরবে গণতন্ত্র দরকার, ঠিক আছে? আমেরিকা কিন্তু কখনো বলে না কাতারে গণতন্ত্র দরকার। তো এই জায়গাগুলোতে মানে যুদ্ধের পাশাপাশি পলিটিক্স ছড়ায় পড়বে, ঠিক আছে? এবং আপনি ধরেন যে মরক্কো থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত প্রায় কত 2 বিলিয়ন মুসলিম আছে বিশ্বে, ঠিক আছে? এখন এই 2 বিলিয়ন মুসলিমের ভেতরে রাষ্ট্রপ্রধানরা ছাড়া সাধারণ নাগরিক যারা আছে, তারা কিন্তু ইরানের পক্ষে। আজকে যদি আপনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে যিনি আছে তার বক্তব্যটা যদি শুনেন, উনি কিন্তু বলছে যে আমরা কিন্তু আহত হয়েছি, যে বাংলাদেশ থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে ওখানে জি, আমাদের উপরে যে আক্রমণ হয়েছে জি, এটা এটা নিয়ে আপনারা বলেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানবাদী। তিনি বলেছেন বাংলাদেশ সরকার এই পর্যন্ত ইরান যুদ্ধের ব্যাপারে যে সমস্ত বিবৃতি দিয়েছে সে ব্যাপারে আমাদের কিছু কষ্টের জায়গা আছে। বাদশার পক্ষ থেকে কেবল যুদ্ধের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, কিন্তু কোনো নিন্দা জানানো হয়নি মার্কিন আগ্রাসনের। এই প্রশ্নটা এই যে এই প্রশ্নটা আমি আপনাকে করতাম কিন্তু মানে এরপরেই যদি একটু বলেন আরকি যে বিষয়টা ঠিক হ্যাঁ, হলো কিনা? না, এই যে জলিল সাহেব যে মানে আপত্তিটা জানাইলেন, আম, উনি কিন্তু এটাও বলছেন যে রাশিয়া এবং মানে চীনের মতো অমুসলিম রাষ্ট্র নিন্দা জানাইছে, কিন্তু আপনারা মানে আমাদের উপরে যে আক্রমণ হয়েছে এটা নিয়ে কোনো নিন্দা জানান নাই। তো তখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করছিল যে আপনি কি এটা নিয়ে কোনো অভিযোগ করবেন কিনা। তো জলিল সাহেব বলছেন, না আমি অভিযোগ করবো না, কিন্তু আমার যদি তারেক রহমান সাহেবের সাথে দেখা হয় তাহলে আমি তাকে এই ব্যাপারটা জানাবো, আমাদের কষ্টের কথাটা তাকে জানাবো। তো এই যে দেখেন যে মুসলিম উম্মার ভিতরে যে ইরানের প্রতি যে একটা ইয়া আছে, সফট কর্নার আছে, এই সফট কর্নারটা আমেরিকা যদি ল্যান্ড ইনভেশন শুরু করে তাহলে কিন্তু আরো তাতায় উঠতে পারে। তো তখন কিন্তু দেখা যাবে যে কিছু ইয়াং লোকজন ইরানের উদ্দেশ্যে রওনা দিয়েও দিতে পারে, যে তারা ওখানে, যেমন এই যে আপনি অলরেডি রমজান কাদিরভের কথা কিন্তু শুনতেছেন, তার মানে তার ওখান থেকে মুসলিম যারা আছে, সৈন্য যারা আছে, তারা ওখানে চলে আসবে। আবার এবং শুনুন, আপনি শিয়া শিয়া মিলিশিয়া বলে একটা বিষয় আছে নাকি ইরাকে? শিয়া মিলিশিয়া?
শিয়াদের না, ওদের তো অনেক ধরনের ফোর্সই আছে। যেমন ধরেন আইআরজিসি যেটা আছে, এটা তো ওদের মেইন আর্মি না, এটা হচ্ছে পলিটিক্যাল আর্মি, চায়নার মতো। ও, ঠিক আছে? হুম। তো বিভিন্ন ধরনের মানে উপকরণই আছে ওই জায়গায়। তো ল্যান্ড ইনভেশনের ব্যাপারে যেটা আপনি জিজ্ঞেস করলেন, এটার সম্ভাবনা আমি খুব কম দেখতেছি। কিন্তু ওই অযৌক্তিক কাজ করাই ট্রাম্পের কাজ। সো সে এটা আবার করতেও পারে। ঠিক আছে? এটা গেল হচ্ছে আপনার ল্যান্ড ইনভেশনের ব্যাপারে। আর এবার আপনি যদি জিজ্ঞেস করছেন যে পারমাণবিক সম্ভাবনার কথা, পারমাণবিক সম্ভাবনাটাও ক্ষীণ। পারমাণবিক সম্ভাবনাটা ক্ষীণ বেশ কিছু কারণে। সেটা হচ্ছে যে ধরেন ইরানের যেহেতু পারমাণবিক অস্ত্র নাই বলে সে দাবি করে, এবং আন্তর্জাতিক আণবিক সংস্থা যেটা আছে তারাও কিন্তু এখন পর্যন্ত এটাই বলে যে ইরানের কাছে পারমাণবিক বোমা নাই। তাহলে যেই দেশের কাছে পারমাণবিক বোমা নাই, সেই দেশের উপরে পারমাণবিক বোমা যদি কেউ নিক্ষেপ করে, তাহলে বিশ্বের পারমাণবিক শক্তিধর অন্যান্য 8টি কান্ট্রির ভেতরে 7টা কান্ট্রি আপত্তি জানাবে বলে মনে। টোটাল যে 9টা কান্ট্রি আছে, এই 9টা কান্ট্রির ভিতরে আপনি দুইটা বাদ দিতে হবে। একটা হচ্ছে আপনার আমেরিকা, আর একটা হচ্ছে ইসরায়েল। ঠিক আছে? এখন এই বাদে বাকিরা আপত্তি জানাবে, এবং তখন এই যুদ্ধ কোন দিকে টার্ন নিবে এটা বোঝা খুব মুশকিল হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে অনেকে এটা ম্যাগনিচিউডটা বোঝার জন্য বলতেছি আর কি, যে হিরোশিমা নাগাসাকিতে যখন অ্যাটম বোম ফেলছিল, তখন কি বাংলাদেশের কারো গায়ে কিছু হয়েছে? হয় নাই। তার মানে হচ্ছে আপনি একটা অ্যাটম বোম মারার মানে, অথবা নিউক্লিয়ার একটা বোমা মারার মানেই পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ব্যাপারটা ওইরকম না। ঠিক আছে? এখন ধরেন তেহরানের উপরে একটা অ্যাটম বোম অথবা নিউক্লিয়ার বোম ফেললো, ঠিক আছে? তাহলে তেহরান ধ্বংস হবে, তাই তো? তো তেহরান ধ্বংস হওয়ার পরে যেটা হবে, এই যে হয়তো বা ওদের কয়েক কোটি লোক মারা যাবে। এখানে কয়েক কোটি লোক মারা গেল, কিন্তু আপনি এর ফলাফলটা বোঝার চেষ্টা করেন। তেহরানে যখন নিউক্লিয়ার অ্যাটাক যদি হয়, তখন ইরানের যে 31টা কমান্ড আছে যারা মোজাইক ডিফেন্স সিস্টেমে যুদ্ধ করতেছে, এরা তখন পাগলের মতো মনে করেন যে পার্শ্ববর্তী যে কয়টা আরব রাষ্ট্র আছে সব কয়টা তেল খনি বলেন, পানির শোধনাগার বলেন, এগুলো সবকিছু উড়াই দিবে। ঠিক আছে? হরমুজের মধ্যে সে এক গাদা মানে মাইন ছড়াই দিবে। কারণ আপনি তেহরান ধ্বংস করলেই যে ইরান ধ্বংস হয়ে গেল তা তো না, 16 লক্ষ বর্গ কিলোমিটারের রাষ্ট্র। আচ্ছা, আরেকটা ভয়ঙ্কর ব্যাপার যেটা, সেটা হচ্ছে অনেকে মনে করে যে ইরানের আসলে আছে, সে স্বীকার করেন। ঠিক আছে? তো এখন যদি ওইটাও হয়, অথবা ধরেন কিমের হঠাৎ করে মনে হইলো যে না, আমি ছোটখাটো দুইটা মানে ইরান বন্ধুকে দিব। মানে উত্তর কোরিয়ার কিম জং উন। হ্যাঁ, কারণ সে যে লুকিয়ে লুকিয়ে ওরে দেয় নাই, এটা নিশ্চয় দেখি। তো এখন ওই নিউক্লিয়ারে গেলে আনসার তো নিউক্লিয়ারে হবে, কারণ এটা 1945 সাল না যে একমাত্র আমেরিকার কাছে আছে। সুতরাং আমার কাছে কেন জানি মনে হয় ভাই যে নিউক্লিয়ারের সম্ভাবনাটা কম। তাহলে আপনার কাছে কি মানে এতক্ষণের বিশ্লেষণের যে আউটকাম মনে হয় যে ট্রাম্প হয়তো এরকম হতে পারে যে আরো 2-1 সপ্তাহ আক্রমণ করে পরে নিজেকে নিজে জয়ী ঘোষণা করে চলে আসবে? এরকম কিছু একটা? অলরেডি তো সে নিজেরা বিভিন্নভাবে জয়ী ঘোষণা করতেছেই। হুম। সে তো বলতেছে যে ইরানের কোনো এয়ার ডিফেন্স নাই, আমরা তাদের ক্ষেপণাস্ত্র আস্তানা 90% গুড়াই দিছি। এরকম ক্লেম তো সে অলরেডি করতে শুরু করছে, এবং তার তো মনে করেন যে বিবিসি আছে, সিএনএন আছে, এদেরকে দিয়ে সে মনে করেন যে বিশাল দেখবেন যে ফক্স ঢাক নিউজ আছে। গল্পিটা, এগুলো দিয়ে সে দেখবেন যে আমেরিকা এখানে নিরঙ্কুশ ভাবে জয়ী হয়েছে এরকম একটা ঘোষণা দিয়ে হয়তো চলেও যেতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে যে ইরান তো ছাড়তেছে না, এটি হচ্ছে কষ্ট। শেষ পর্যায়ে বাংলাদেশের এই অবস্থানকে আপনি সঠিক অবস্থান বলে মনে করেন কিনা? যে তারা যুদ্ধের ব্যাপারে উদ্বেগ জানায়, কিন্তু এই আমেরিকা ইসরায়েল ইরানের উপর হামলা চালালো এটা নিন্দা তারা জানায় না। এখন আমাদের প্রেক্ষাপটে আসলে মানে সরকারের সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখেন সংক্ষেপে? না, এখন দেখেন সরকারের ব্যাপারটা একটু ক্রিটিক্যাল। ধরেন একটা কোম্পানির কথাই ধরেন, কোম্পানিতে আমরা যারা ছোট ছোট কর্মীরা থাকি, তারা না অনেক জায়গায় অনেক কিছু বলতে পারি। ঠিক আছে? নিজেদের ভিতরে অনেক কথা বলতে পারি আমরা, এরে ওরে নিয়ে অনেক ধরনের কমেন্ট করতে পারি। কিন্তু কোম্পানির এমডি সিইও তারা কিন্তু চাইলেই অনেক কিছু বলতে পারে না, তারা কিন্তু চাইলেই অনেক কিছু করতে পারেন না। একই রকম ভাবে রাষ্ট্রের কিন্তু কিছু বাধ্যবাধকতা আছে। এখন লাস্ট পর্যায়ে এসে আপনি প্রশ্নটা করলেন, এটার আনসারটা দিতে হলে একটু টাইম লাগবে। ফার্স্টে আপনার বুঝতে হবে ভাই, ধরেন মিশন ভাই, আপনার কাছে আমি 1 কোটি টাকা পাই। জি। ঠিক আছে? অথবা কথার কথা, আপনার 1 কোটি টাকা আছে, এখন এই টাকা রাখার জায়গা আপনার নাই। আমার বাসায় একটা ভল্টে আপনি 1 কোটি টাকা রাখছেন। ঠিক আছে? এখন আমার সাথে আপনার রিলেশনটা কেমন হবে? আপনি দেখলেন যে হঠাৎ করে একজন বলছে যে ডেল ভাই লোকটা খারাপ, আম, মানে আমার ব্যাপারে নেগেটিভ কথা বলতেছে। আপনি কিন্তু আমাকে সেভ যদি নাও করেন, অ্যাটলিস্ট চুপ থাকবেন। কেন চুপ থাকবেন? কারণ আমি যদি জানতে পারি যে আপনি আমার বিরুদ্ধে যারা কথা বলতেছে তাদের সাথে মিলছেন গিয়ে, তাহলে ন্যাচারালি আমি যেটা করবো ফার্স্টে, আমি বলবো যে আসিস, তোর আমার কাছে যে রাখা আছে এটা নিতে আসিস। ঠিক? দিব, ৳১ দিব না। আচ্ছা, বাংলাদেশের রিজার্ভ কিসে ভাই?
ইউএস ডলার। মার্কিন ডলার, জি। হ্যাঁ, এখন সৌদি আরব, কাতার তারা 2 সপ্তাহ করতে পারতেছে না ডলারের রিজার্ভের কারণে। বাংলাদেশের কি আসলে শক্তি আছে আমেরিকার এগেইনস্টে কিছু বলার? হ্যাঁ, আজকে যদি আপনার রিজার্ভ ইউয়ানে হইতো তাইলে আপনি বলতে পারতেন। আমার কাছে মনে হয় এই সূত্র ধরে একটা পরামর্শ দিয়ে রাখবো, সেটা হচ্ছে যে দিনকাল পাল্টায় যাচ্ছে। বাংলাদেশের সরকারের উচিত আসলে এটলিস্ট 3 রকমের রিজার্ভ রাখা। কিছু 4 রকমের। একটা হচ্ছে ধরেন ডলারে রাখলো। আপনি ধরেন 50% ডলারে রাখেন, অসুবিধা নাই। মানে অর্ধেকই রাখেন ডলারে। হ্যাঁ, আপাতত ইনিশিয়ালি 30% রাখেন আপনি ইউয়ানে, হুম। ঠিক আছে? 20% আর 10% রাখেন আপনি ইউরো। গোল্ডে। গোল্ডে? হ্যাঁ, গোল্ডে রিজার্ভ রাখা যায়। আর বাকি 10% আপনার রাখা উচিত ইউরো। ক্রিপ্টোকারেন্সি। নো, ক্রিপ্টোকারেন্সি। ও আচ্ছা। ঠিক আছে? তো যাই হোক, এটা নিয়ে মানে আলোচনা হয়তো অন্য আরেকদিন করবো না। তো এখন এই জন্য আপনি লাস্টে যেটা জিজ্ঞেস করলেন যে বাংলাদেশ যে রিয়াকশন জানাইছে সরকারিভাবে, এখন ধরেন আমাদের পররাষ্ট্রমন্ত্রীর ফ্যামিলি থাকে আমেরিকায়, বুঝলেন না? উনি দীর্ঘদিন আমেরিকান সয়েলে ছিলেন, আমেরিকান স্টাইলে মনে করেন যে চিন্তা ভাবনা করেন। এখন লোকটা যে দেশপ্রেমিক না আমি এটা বলবো না, সে দেশপ্রেমিক লোক। আমার দেশের মন্ত্রী মহোদয় যেহেতু উনি, ওনার দেশপ্রেমের ঘাটতি আছে বলে আমার মনে হয় না। লোকটা উচ্চ শিক্ষিত এবং লোকটা কিন্তু বুদ্ধিমানও বটে। তাড়াতাড়ি মানে আমেরিকার পক্ষে বলে ফেলছে, এটা ঠিক। বাট আমার ধারণা এটা বইলা সে কোনো একটা জায়গা ঠান্ডা রাখার চেষ্টা করছে, বুঝলেন না? সব ধরেন আজকে যদি ভাই আপনাকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়, আজকে যদি আমাকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়, আমরাও তো চেষ্টা করবো আগে দেশের স্বার্থটা দেখতে ভাই, বুঝলেন না? কারণ আমি তো মন্ত্রী হিসেবে বেতন ভাতা সবই পাইতেছি, কিন্তু আমার মেইন কাজ কি? আমার কাজ হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারভিউতে বাংলাদেশের স্বার্থ দেখা। এখন এই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, আপনি যদি সমালোচনা করতে বলেন, আমি একটু সমালোচনা এইটুকুই করবো যে আপনি এই নিন্দা টিন্দা না জানাইলেও তো আপনার কেউ জিজ্ঞেস করতো না। কে জিজ্ঞেস করে যে আপনি একটু জানাইছেন কিনা? চুপ থাকতেন। তাই না? এই জন্য আপনি দেখবেন যে চুপচাপ যেসব দেশ থাকে, এইসব দেশ কিন্তু আরামে থাকে। আমি আপনারা বলি, আপনি আলবেনিয়ার নাম শুনছেন না? শুনছি আলবেনিয়া, জি। ওর পূর্ব ইউরোপের প্রেসিডেন্ট, দেশ। হ্যাঁ, আপনি কখনো শুনছেন যে এই দেশটার প্রেসিডেন্ট কে, এই দেশটা কোনো কিছু করতেছে কিনা? কিছু জানেন না। মানে হ্যাপি কান্ট্রি কিন্তু, বুঝছেন? তো আমার মনে হয় বাংলাদেশেরও এরকম একটা স্ট্র্যাটেজি ফলো করা উচিত, যে জায়গায় মনে করেন যে আননেসেসারি মানে নয়েজ ক্রিয়েট না করে থাকতে পারলে ভালো। আর কথাই তো আছে, বোবা শত্রু নাই। দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ ট্রু। এটা যদি করা যায়, ধরেন মানে আপনি কথা কখন বলবেন? যখন আপনার কথার দাম আছে। যেমন যখন 1980 এবং 88 সাল পর্যন্ত যখন ইরান ইরাক যুদ্ধ হচ্ছিল, তখন কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মধ্যস্থতাকারী হিসেবে দাওয়াত দেওয়া হয়েছিল। চিন্তা করেন উনি কোন লেভেলের নেতা ছিলেন, রাইট? আচ্ছা, উনি কিন্তু সার্ক দাঁড় করাইছিলেন নিজের হাতে। তো সার্ক কেন দাঁড় করাইছিলেন? কারণ এই ইন্ডিয়ার হেজিমনি থেকে আমাদেরকে বাঁচানোর জন্য, ঠিক আছে? পরে কিন্তু মানে যখন জিয়াউর রহমান চলে গেল, খালেদা জিয়া শাসন চলে গেল, তখন কিন্তু ইন্ডিয়া আস্তে আস্তে সার্কটাকে মেরে ফেলছে। এখন কিন্তু সার্ক খুবই দুর্বল একটা সংগঠন। আমরা যদি মানে আমাদের সেই ভেতরে যদি ওই শক্তিটা যদি সঞ্চয় করতে পারতাম, তাহলে যেটা সুবিধা হইতো, আজকে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে একটা ওই আপোষ রফা পাকিস্তানের জায়গায় আমরা হয়তো পাঠাতে পারতাম। অনেকে বলবো যে আরে খাইছে, মানে ভাই এটা কি বলতেছে? ভাই আমার কথা হচ্ছে যে আপনি যদি স্ট্র্যাটেজিক লেভেলে ভাবতে না পারেন, এটা আপনার দুর্বলতা, কিন্তু আমার দুর্বলতা না। আমি তো মানে ফিল করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই লেভেলের একজন মানুষ, যিনি চাইলে আমেরিকা এবং ইরান দুইজনকেই বলতে পারে যে একটু থামো, তোমাদের এই যুদ্ধের কারণে আমাদের মতো ছোট ছোট দেশগুলা যাদের খুব বেশি রিজার্ভ নাই, তারা খুব কষ্টে আছি। আপনি আজকে আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলে পরে আপনি দেখবেন যে বিজনেস স্ট্যান্ডার্ডে একটা নিউজ আসছে যে সবার আগে জ্বালানি শেষ হয়ে যাবে পৃথিবীতে বাংলাদেশের, যদি এই যুদ্ধ চলে, ঠিক আছে? তো আমাদের যা আছে, যতটুকু আছে, এইটুকুকে গুছাইয়া যদি আমরা মনে করেন যে নিজেদেরকে আস্তে আস্তে শক্তিশালী করি, তারপরে আমরা ওই নিন্দা জানাবো, অভিনন্দন জানাবো, ওগুলা তখন করলে ভালো হবে। আমার দেশের মানুষের মনে করেন যে পেট্রোল পাম্পের লাইন দেখলে পরে মানে চোখে পানি চলে আসে। পেট্রোল না পায়া এক ট্রাক ড্রাইভার, না ডিজেল না পায়া এক ট্রাক ড্রাইভার ভাই নাকি পেট্রোল পাম্পের ম্যানেজারকে মেরে ফেলছে। হ্যাঁ, সত্য কথা। প্রতিদিন মারামারি হইতেছে। আমার দেশের মানুষের বেকারত্বের হার যেভাবে বাড়তেছে, এগুলা বাদ দিয়ে মনে করেন যে ওই ইরানের নিন্দা জানানো আমার কাছে অপ্রয়োজনীয় মনে হয়।